স্বাগত জানাচ্ছি ফতেরগঞ্জ থেকে মোচ্ছেলে, সাথে আছে আমি শামীম জাহিদি। মার্কিন সরকার পর্যালোচনা শুরু করলেই জিএসপি ফিরে পাওয়ার আবেদন করবে বাংলাদেশ। তবে কবে আবেদন করা হবে তা বলতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে জিএসপি ফিরে পেতে পোশাক কারখানায় ট্রেড ইউনিয়নের চালুর শর্ত থাকলেও এই বিষয়ে অগ্রগতি কম বলে বলছে শ্রম মন্ত্রণালয়। আজ আমাদের আলোচনার বিষয় মার্কিন জিএসপি সুবিধা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিকেএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 5 মাসের ব্যবধানে তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়, মারা যায় 1250 শ্রমিক। এখানকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকের কাজের নিরাপত্তা নেই, এমন অভিযোগে এর পরপরই মার্কিন বাজারে পাওয়া সীমিত আকারের জিএসপি সুবিধা হয় স্থগিত। ফিরে পেতে কারখানা কর্মপরিবেশ উন্নত করার শর্ত দেয় ওবামা প্রশাসন। সে অনুযায়ী সরকারও তৈরি করছে অগ্রগতিমূলক প্রতিবেদন। তবে মার্কিন প্রশাসন না চাওয়া পর্যন্ত আবেদনের সুযোগ নেই বলছে বাণিজ্য মন্ত্রণালয়। ওনাদের সিনেটে এটা পাশ হলে পরে এটা আবার চালু হবে। চালু হওয়ার পরে তখন বাংলাদেশেরটা যে সাসপেনশনে আছে সেটা নিয়ে একটা আলোচনা হবে বা যা হোক আমরা সেটা করবেন। সেটা এই মুহূর্তে তো ডেট আমি বলতে পারবো না। মার্কিন সরকারের সুপারিশ করা প্ল্যান অব অ্যাকশনে কতটুকু অগ্রগতি হয়েছে তার মূল্যায়নেই বাণিজ্য মন্ত্রণালয়ের এ পর্যালোচনা সভা। সভায় জানানো হয়, নতুন শ্রম আইন অনুসারে এখন পর্যন্ত 79টি কারখানায় ট্রেড ইউনিয়ন চালু করা গেছে। তবে মালিকদের অনীহায় কাজ এগুচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা সম্মুখীন হচ্ছেন, বিরূপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। সাথে সাথে এটা আমাদের কাছে রিপোর্ট হলে আমরা এটা অ্যাকশনে যাচ্ছি এবং মালিকদের বোঝানোর চেষ্টা করি। তবে কারখানা পরিদর্শনে অগ্রগতি আছে দাবি শ্রম মন্ত্রণালয়ের। 200 পরিদর্শকের মধ্যে ইতোমধ্যে 42 জনকে নিয়োগ দেয়া গেছে। কলকারখানা পরিদর্শন পরিদপ্তরকে অধিদপ্তরে পরিণত করার কাজও শেষ পর্যায়ে বলে সভায় জানানো হয়। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি। ঠিক এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সহসভাপতি এম হুমায়ুন কবির। জনাব কবির এবং জনাব হাতেম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব হাতেম, প্রতিবেদনে আমরা দেখছিলাম যে বাংলাদেশের জিএসপি যদি ফিরে পেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি, তাহলে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল, বেশ কিছু কাজের বেশ কিছু ক্ষেত্রে বলা হয়েছিল আমাদেরকে ইমপ্রুভমেন্ট আনতে হবে। এর একটা অন্যতম একটা খাত হচ্ছে যে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে বলা হয়েছিল। এক্ষেত্রে আমরা আমাদের প্রতিবেদন দেখলাম, সেখানে বলা হচ্ছে যে কাজের অগ্রগতি খুব একটা নেই। আপনি কি এটার সাথে একমত কিনা? আমি এটার সাথে একমত না। কারণ হচ্ছে আরেকটা জিনিস বুঝতে হবে যে ট্রেড ইউনিয়নটা কিন্তু করে দেওয়ার বিষয় না, এটা সরকারও করবে না বা আমরা যারা গার্মেন্টস মালিক আছি বা বিকিএমই বিজিএমই আমরা কিন্তু এটা করে দিব না, করার কথা না। এটা করার দায়িত্ব যাদের, তারাই এটা করবে, অর্থাৎ শ্রমিকরা। যে অভিযোগটা থাকে যে আপনারা সহযোগিতা করেন না, এবং এটাও বলা হয়েছিল যে নতুন আমাদের দেশে যে শ্রম আইন হয়েছে সেখানে যে লোক ট্রেড ইউনিয়ন করবে তাদেরকে ইচ্ছা করে বরখাস্ত করার একটা ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা আগে ছিল না। মানে বরখাস্ত করার ক্ষমতা? হ্যাঁ, এটা বিষয়টা এরকম না। বিষয়টা সেরকম নয়। বিষয়টা হলো, আমি বলি, যেটা শ্রম আইনে যেটা সংশোধনীটা আনা হয়েছে, যেটা পশ্চিমা বিশ্বের আপত্তি ছিল, আইএলওর আপত্তি ছিল, আমরা সেই আপত্তিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। সেটা হচ্ছে যে আগে ট্রেড ইউনিয়ন করার জন্য যখন আবেদন করা হতো লেবার ডাইরেক্টরেটে, সেখান থেকে এটা যাচাই বাছাই করার জন্য অফিসিয়ালি ওই পার্টিকুলার ওই ফ্যাক্টরিতে পাঠানো হতো যে এই যারা আবেদন করেছে এরা আপনার ফ্যাক্টরির শ্রমিক কিনা। তখন করতো কি, সাধারণত মালিকরা ওই যারা আবেদন করলো তখন তাদেরকে বহিষ্কার করে ফেলতো, মানে ফ্যাক্টরি থেকে বহিষ্কার করা। এইটাই আপত্তি করা হয়েছিল যে না, মালিকদেরকে অবহিত করা যাবে না। ঠিক আছে, মালিকদেরকে অবহিত করা যাবে না, আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি। আমি কিন্তু এখানে আর একটু বিকল্প প্রস্তাব দিয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে না, মালিকদেরকে অবহিত না করলে আপনি যাচাই বাছাই করবেন কিভাবে, সেটা অবহিত করেন। কিন্তু সময় নিয়ে একটা ধারা আপনি এইভাবে উল্লেখ করে দেন যে যখন এটা অবহিত করবে বা আবেদন করবে লেবার ডাইরেক্টরেটে, এরপরে ওই যারা আবেদন করলো তাদের কাউকে মানে সিরিয়াস কোনো মেজর অপরাধ না হলে বহিষ্কার করা যাবে না। এটা কিন্তু আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো। তো তারপরও আমরা তাদেরটা আমরা কিন্তু মেনে নিয়েছি, সরকারও সেভাবেই অ্যামেন্ডমেন্ট করেছে। অর্থাৎ এখন আবেদন করলে মালিকরা আর জানবে না, ওই তারা আবেদনের প্রেক্ষিতে লেবার ডাইরেক্টরেট এটা
দেখবে যে সবকিছু যদি প্রপারলি হয়ে থাকে তাহলে তারা এটা দিয়ে দিবে, অনুমোদন দিয়ে দিবে। তো আপনি যেটা বললেন অগ্রগতি নেই, কথাটা অগ্রগতি আমি আমাদের প্রতিবেদন থেকে বললাম যেখানে শ্রম সচিব বলছেন অগ্রগতি নাই এই সেন্সে যে আবেদনই করেনি। আচ্ছা 69টা গত 2013 সালে 69টা ট্রেড ইউনিয়নকে পারমিশন দেওয়া হয়েছে লেবার ডাইরেক্টরেট থেকে। বাকি আবেদন থাকলে তো দিবে, এখন আবেদন না থাকে কেন আবেদন নাই সেটা হয়তো অনেক ভিতরে না, কেন কথা আবেদন রয়েছে, নাই এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। সেটা আমি বলবো কেন আবেদন নাই। কেন আসছে না। ধন্যবাদ জনাব হাতেম, আপনি কিন্তু ফিরে আসবো। জনাব কবির, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিএসপি সুবিধা আমাদের স্থগিত করা হয়েছে, বলা হয়েছে এটা স্থগিত, যদি নেক্সট রিভিউতে এটা আবার পুনর্বিবেচনা না হয়, আমাদের ইতিবাচক সিদ্ধান্ত না হয়, তাহলে কি বাতিল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমার যা ধারণা সেটা বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই জিএসপি সুবিধা বাংলাদেশের কাছ থেকে পুরোপুরি বাতিল করতে চায় না। এটা আমি বলছি আমার ওখানে আপনার অভিজ্ঞতা? কাজ করার উপলক্ষে ওদের সাথে কথাবার্তা বলার কারণ থেকেই আমি বলছি তারা যেটা চায় এবং যেটা তারা বারবার আমাকে বলেছে, এবং আমার ধারণা অন্যান্যদের কাছেও সেই কথাটা একইভাবে এসছে, তারা চায় বাংলাদেশের এই আরএমজি সেক্টর বা পোশাক শিল্পে শ্রম অধিকার, শ্রম কর্ম পরিবেশটা উন্নত হোক, সবাই চাই, যাতে করে সবাই চায়। বাংলাদেশ গ্লোবাল মার্কেটে তার যে কম্পিটিটিভনেসটা আছে সেটা বজায় রাখতে পারে, এবং শ্রমিকরা যারা কাজ করছে বা অল স্টেক হোল্ডার যারাই কাজের মালিক আছেন, শ্রমিক আছেন, অন্যান্য যারা আছেন, তাদের সবার স্বার্থটাই যেন একটা সুষমভাবে রক্ষিত হয়, সেটাই কিন্তু তাদের উদ্দেশ্য। এবং আমি এই প্রশ্নের, আপনি যে প্রসঙ্গটা তুললেন সেই প্রসঙ্গে আমি তাদের সরাসরি জিজ্ঞেস করেছি যে তোমরা যেভাবে বলছো এইভাবে তো আমাদের পক্ষে এটা করা সম্ভব হবে না। তখন তারা জবাব দিয়েছে, আমরা জানি তোমাদের সক্ষমতার পর্যায়টা কি আছে, আমরা জানি তুমি এখানে আমাকে 80%ও যেতে পারবে না, কিন্তু তোমরা কাজটা শুরু করেছো এটা দেখো, তোমরা যে সঠিক লক্ষ্যের দিকে যাত্রা শুরু করেছো সেটা দেখো। এখন আপনি যে প্রসঙ্গটা তুলে, আমি এটা উল্টো দিক থেকে যদি দেখি, আমরা বাংলাদেশে পোশাক খাতের প্রাইস কম্পিটিটিভনেসটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি, এবং তার পেছনে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের শ্রমিকদের যে স্বল্প মূল্যে আমরা শ্রমিক পাচ্ছি সেটা। কিন্তু এটাও আমরা বুঝতে পারছি যে আমরা এখন যেভাবে যাচ্ছি অনেক অগ্রগতি হচ্ছে, আমাদের এক্সপোর্ট বাড়ছে, ভলিউম বাড়ছে, বা আমরা ভ্যালুর দিক থেকেও এগুচ্ছি, কিন্তু এর থেকে অনেক বেশি আমরা করতে পারি, এবং সেটা করার জন্য লো কস্ট লেবার নয়, হাই প্রোডাক্টিভ লেবার দরকার, লেবার প্রোডাক্টিভিটিটা আমাদের বাড়ার দরকার। এবং এই যে ভ্যালু চেইন, বাংলাদেশে একটা শার্ট হয়তো $15 বিক্রি হয়, পেরু থেকে আমি শার্ট দেখেছি যে এসছে $60-70 বিক্রি হচ্ছে। যত বেশি আমি আয় করতে পারবো ততই মালিক বেশি প্রফিট পেতে পারবেন, শ্রমিক তার মজুরি বেশি পেতে পারবে। কাজেই বাংলাদেশের এই পোশাক শিল্পের সামগ্রিক স্বার্থের জন্যই এই প্রোডাক্টিভিটিটা আমাদের বাড়ানোর দরকার, এবং এটা যদি বাড়াতে পারি তাহলে আজকে যে কথাটা আমরা মার্কিনীদের কাছ থেকে শুনছি সেই কথাটা শুনতে হবে না, আমার শ্রমিক ভালো থাকবে, আমার মালিক ভালো ব্যবসা করবে, সেটাই সবার জন্য। ধন্যবাদ জনাব কবির। জনাব হাতেম, আপনি বলছিলেন কেন এই যে অ্যাপ্লিকেশন হচ্ছে না ট্রেড ইউনিয়নে করার ক্ষেত্রে, এর পিছনে কি কোনো আপনাদের এক ধরনের নেতিবাচক বা কোনো কাজ করছে না, যে নিরুৎসাহিত করছেন? নিরুৎসাহিত বা উৎসাহিত করার সুযোগ আমাদের নেই। উৎসাহিত করার সুযোগ কেন থাকবে না? নাই হচ্ছে কারণ হচ্ছে উৎসাহিত সুযোগ না, উৎসাহিত আপনি না করেন, যদি না হয় তাহলে আপনি তো ওই সুযোগ পাচ্ছেন না। না, এটা দায়িত্বটা আমার না, মানে আমি আমার শ্রমিককে বলবো না এই তোমরা ট্রেড ইউনিয়ন করো, এটা কোনো মালিকই বলবে না, কোনো ইন্ডাস্ট্রি ওনার করবে না, এটা দায়িত্ব। কারণ এই অধিকারটা তো হলো শ্রমিকদের, তো এই অধিকারটা আদায়ের জন্য তারাই মানে সোচ্চার হবে বা রেসপন্স করবে। আপনি একটু যদি দেখেন, আপনারা যদি এই বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা, বিশেষ করে আমাদের এই বর্তমানে যে সিচুয়েশন, শ্রমিকরা এই যে সকালে ঢুকে সারাদিন কাজে ব্যস্ত থাকে, এরপরে বের হয়ে যায়, মানে কাজ শেষ করে বের হয়ে যায়, নিজের ঘরে যায়, নিজের কাজ করে। ওই ট্রেড ইউনিয়ন করার মানে চিন্তা ভাবনা কখন করবে? তারা প্রয়োজন তো নাই, কারণ তারা সকাল থেকে কাজ করে বিকাল পর্যন্ত কাজ করে, সকাল থেকে মাস শেষে বেতন পাচ্ছে, বেতন নিয়ে বাড়ি যাচ্ছে। তো ট্রেড ইউনিয়ন কেন করবে? ট্রেড ইউনিয়নের প্রয়োজনীয়তা তো দেখা যায় যখন কোনো সমস্যা দেখা দেয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে মানে শ্রমিকরা সমস্যা ফিল করে না, বা তারা মানে সারাদিনই মনোযোগ দেয় তার উৎপাদনটা অব্যাহত রাখার জন্য। কিন্তু একই সাথে ট্রেড ইউনিয়ন থাকা দরকার রয়েছে, না হলে তারা কার সাথে কথা বলবে? আচ্ছা, এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে
যে মনে করেন একটা নেগেটিভ যে অ্যাটিটিউড আপনি যেটা বলছিলেন, হ্যাঁ একটা নেগেটিভ অ্যাটিটিউড বা একটা মানসিক বিষয়টা হচ্ছে মাইন্ডসেট করা। আমরা ছোটবেলা থেকেই বাংলাদেশের যে প্রেক্ষাপট দেখেছি যে ট্রেড ইউনিয়ন মানেই হচ্ছে Exactly. জ্বালাও পোড়াও ভাঙচুর করো, Absolutely. কাজের পরে মানে যে ট্রেড ইউনিয়ন লিডার হবে সে কোনো কাজ করবে না, এটা সব এটাই হচ্ছে প্রতিষ্ঠানে সত্যি। বাংলাদেশের ট্রেডিশন। এবং আমরা বিশেষ করে আমরা যারা নিট শিল্পের নগরী নারায়ণগঞ্জে থাকি বা বড় হয়েছি সেখানে, আমরা কিন্তু আদমজি দেখে দেখে বড় হয়েছি। এবং বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশে এই রাষ্ট্রীয়ভাবে উত্তরাধিকার সূত্রে অনেকগুলি টেক্সটাইল মিল, জুট মিলের মালিক কিন্তু বাংলাদেশ সরকার হয়েছিল। আপনি দেখেন আজকে কিন্তু একটাও কিন্তু জীবিত নাই। আচ্ছা, এর কারণ কিন্তু হ্যাঁ বুঝতে পারছি। ধন্যবাদ জনাব হাতেম। আমি ফিরে আসবো জনাব কবির। ট্রেড ইউনিয়নের কথা বলতে জনাব হাতেম যেটা বললেন, এটা আমরা সকলেই আসলে জানি যে যে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন হয় বা যারা ট্রেড ইউনিয়ন নেতা হন তারা সাধারণত কাজ করেন না। যেটা অনেকে অভিযোগ করেন যে আমাদের যারা ট্রেড ইউনিয়ন করেন তারা আসলে দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, হ্যাঁ জাতীয় রাজনীতি যেসব রাজনৈতিক দল তাদের সাথে সম্পৃক্ত, তারা ঠিক শ্রমিক আন্দোলন নিয়ে বা শ্রমিকদের স্বার্থ নিয়ে সংশ্লিষ্ট থাকেন না। কেন এই বিচ্যুতি? উনি এই জায়গাটা যাওয়ার আগে আমি আরেকটু বলি। আচ্ছা বলুন। আমরা কিন্তু এইবারে যখন রানা প্লাজা ধসের পরে হ্যাঁ আইএলওর সাথে বেটার ওয়ার্ক প্রোগ্রামে গেলাম, আমরা কিন্তু এইটাকে পজিটিভলি রেসপন্স করেছি যে হ্যাঁ আমরাও চাই একটা মানে গঠনমূলক ট্রেড ইউনিয়ন আমাদের সেক্টরে গড়ে উঠুক। তাহলে অন্তত এই যে শ্রম অসন্তোষ বা আদার্স যে সমস্যাগুলি, এগুলি আমরা চেষ্টা করব এই গঠনমূলক একটা ট্রেড ইউনিয়ন হলে তাদের মাধ্যমে এগুলি সমাধান। আমরা সেটাই চাই। আমরা এই জায়গাটায় কিন্তু পজিটিভ রেসপন্স করি। আমি আপনাকে ফিরে আসবো জনাব। ধন্যবাদ আপনাকে। আবার হাতেম ভাই যেটা বলছিলেন, আসলে এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে ঐতিহাসিকভাবে আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটটাকে আপনি এক ধরনের সন্দেহে আবৃত করে রেখেছে। এবং উনি যে কথাটা বললেন, এবং এটার অভিজ্ঞতাটা এসছে আমাদের পাবলিক সেক্টর ট্রেড ইউনিয়ন এক্সপিরিয়েন্স থেকে। Right. অর্থাৎ আদমজি যেটা উনি বললেন, আরও ফ্যাক্টরিতে আমরা জানি বাংলাদেশ আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এক সময়তে এই ধরনের উপদ্রব ছিল এবং পরবর্তীতে অনেক কর্মচারীকে ছাঁটাই 80 দশকের প্রথম দিকে এগুলো হয়েছে। সো এই অভিজ্ঞতাটা আমাদের যারা উদ্যোক্তা এখন তাদের মনের মধ্যে এটা কাজ করছে, এবং এটা থেকে বেরিয়ে আসবার জন্যে খানিকটা কাজ করা দরকার। আর দ্বিতীয় যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আমাদের যারা শ্রমিক ভাইরা আছেন তাদেরও কিন্তু সচেতন করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, তাদের মানে একটা প্রাইভেট, এখন তো গার্মেন্টস সেক্টর ইজ এ কমপ্লিটলি প্রাইভেট সেক্টর, এবং এই প্রাইভেট সেক্টরে কিভাবে মালিক শ্রমিক সম্পর্ক হবে তার সেটা কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে হতে হবে। জনাব কবির ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি মার্কিন জিএসপি সুবিধা নিয়ে। এই নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সহসভাপতি এম হুমায়ুন কবির এবং বিকেএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। জনাব কবির এবং জনাব হাতেম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কবির, আমরা কথা বলছিলাম জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ব্যাপারে। আমি এখন যে বিষয়ে আপনাকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেসব শর্তের কথা বলা হয়েছিল বাংলাদেশের কথার পক্ষ থেকে, এবং এর একটা রিভিউ উত্তর বাংলাদেশ পাঠিয়েছে নভেম্বর মাসে, নভেম্বরের 14 তারিখ পাঠিয়ে। এখন আমরা আসলে কতদিন অপেক্ষা করবো তাদের উত্তরের জন্য, বা প্রসেসটা কি যদি আপনি জানাতেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে যেটা হয়, একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয় যে এই সময়তে, ফর এক্সাম্পল ডিসেম্বরে একটা রিভিউ হওয়ার কথা ছিল। নর্মালি 6 মান্থস রিভিউ হয়। তার এই রিভিউটার কাগজপত্র অ্যাডভান্স হয়তো 1-1.5 মাস আগে পাঠিয়ে দিতে হয় তাদের কাছে। তারা সেটা রিভিউ করেন এবং একটা হিয়ারিং ডেট হয়। ওই হিয়ারিং ডেটে বাংলাদেশ উপস্থিত হয়ে তার যে কাগজপত্র দিয়েছে সেগুলোকেই তারা উপস্থাপন করে, এবং তখন এটা ইন্টার এজেন্সি বোর্ড বলা হয়, ইউএসটিআর করে। সেখানে প্রায় 10-12 জন বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা বসেন, এবং বাংলাদেশ আমাদের দিক থেকে হলে আমরা যুক্তি দেখাবো যে আমরা এই কাজে অগ্রগতি সাধন করেছি, কাজে এই প্রেক্ষাপটে তোমরা তোমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করো এবং আমাদেরকে আমাদের জিএসপি সুবিধা ফেরত দাও। তার বিপক্ষে ধরেন আপনি আবার অন্য
AFL-CIO ফর এক্সাম্পল, আচ্ছা। তারা আসবে, তারা বুঝবে না ওরা যেটা উন্নতি বলছে হয়নি। কথাটা ঠিক না, আমরা এই রিভিউ করেছি, আমাদের কাছে মনে হয় এই কাজগুলো এখনো করা বাকি আছে। তো এরকম আরো প্রতিনিধিরা তারা কোর্টের মতো ওখানে তাদের বক্তব্য প্রেজেন্ট করেন। এগুলি সব শোনার পরে এবং যে ডকুমেন্টসগুলো আমরা ওখানে প্রেজেন্ট করলাম, ওইটার বেসিসে এই বোর্ড সিদ্ধান্ত নেন যে এটা কি চালু থাকবে, না রিভিউ কন্টিনিউ করবে, নাকি স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে, সেটা তারা সিদ্ধান্ত। ধন্যবাদ জনাব হাতেম। বিষয়টা হলো উনি যেটা বলছিলেন, আমি গত বছর ইউএসটারে ওয়াশিংটনে ইউএসটারে হিয়ারিং এ আমি কিন্তু গিয়েছিলাম বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বাণিজ্য মন্ত্রী সচিবের নেতৃত্বে। সেখানে 28শে মার্চ 2013-তে সেটা হয়েছিল। তো ওখানে কিন্তু মোটামুটি সবকিছু পজিটিভলি কিন্তু আমরা উপস্থাপন করেছি এবং জনাব হাতেম, মোট 13টি শর্ত দেওয়া হয়েছিল, 13টি জায়গায় 15টি, এবং এখানে বলা হয়েছিল বাংলাদেশকে ডেভেলপ ইমপ্রুভ করতে হবে, অগ্রগতি দেখাতে হবে। না, আমি যেটা বলছিলাম এখানে কি যে অবস্থা? 24শে এপ্রিল যখন রানা প্লাজা ধস হলো, তখন আমাদের ওই টোটাল অগ্রগতিটাই ওই সময় যে প্রেজেন্ট করে এসেছি সেটা ভেস্তে গেল। এবং পরবর্তীতে আরো বেশ কিছু জিনিস চলে আসলো সামনে, যেটা নিয়ে হুমান ভাই যেটা বললেন যে একটা রিপ্লাই দিতে হয়, যেটা আমরা গত নভেম্বর মাসের 14 তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ে সেই রিপ্লাইগুলি পাঠানো হয়েছে। এই যে 15টি বিষয় অগ্রগতি কথা বলা হয়েছে, 15টা বিষয়ের অগ্রগতি, এবং আমি মনে করি এই জায়গায় অনেক অগ্রগতি আমাদের হয়েছে। এবং মানে দৃশ্যমান অগ্রগতি কিন্তু অনেক কিছু হয়েছে, যেমন ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে হয়েছে। তারপরে তারা আরো কিছু যেমন দিয়েছিল, যে ওই যে মামলা মোকদ্দমা আমিনুল হত্যাকাণ্ড ছিল, তো এই সবগুলি নিয়ে বেশ কিছু অগ্রগতি কিন্তু তখন তাদেরকে রিপোর্ট করা হয়েছে। যেটা এখন প্রসেস যেটা রয়েছে সেটা হলো, আপনারা জানেন যে গত বছর জুলাই পর্যন্ত জিএসপি টেনিউরটা শেষ হওয়ার পরে এখন এই মুহূর্তে কিন্তু টোটাল জিএসপিটাই কিন্তু সাসপেন্ড মানে স্থগিত রয়েছে। সব স্থগিত না, আমরা যদি বলি যে এই প্রোগ্রামটা এখনো রিনিউ হয়নি, রিনিউ হয় নাই। রিনিউ না হওয়াতে মানে কংগ্রেস এখনো এটাকে নবায়ন করেনি। না করাতে কিন্তু এই মুহূর্তে যে সমস্ত মাল ইউএসএ তে ঢুকতেছে, সব দেশে, এটা সব দেশের জন্যই প্রযোজ্য, সেখানে কিন্তু এই মুহূর্তে ডিউটি দিয়ে সবাই ঢুকছে। তো যখন আবার এটা নবায়ন হয়ে যাবে, তখন ওই এই 1 আগস্ট থেকে যত ডিউটি দেওয়া হয়েছে এটা কিন্তু তারা ফিরে পাবে। কিন্তু বাংলাদেশের বিষয়টা হচ্ছে প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেহেতু স্থগিত রয়েছে, এটা একটা পুনর্বিবেচনা, যে আমরা যে রিপ্লাইগুলি দিয়েছি এটা একটা পুনর্বিবেচনা হবে। সেই পুনর্বিবেচনার পরে আগামী বছর মানে এই বছর জুনের 30 তারিখ মার্কিন প্রেসিডেন্ট সেটা আবার ঘোষণা। ধন্যবাদ জনাব হাতেম। জনাব কবির, আমাদের হাতে বেশি সময় নেই। এটা বলা হয়ে থাকে যে এই যে জিএসপি মেজার এটা পুরোপুরি অর্থনীতির উপর নির্ভরশীল, অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর, আমাদের কাজের পরিবেশের উপর নির্ভরশীল। এর সাথে কি কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক আছে? অনেকে বলে থাকে সম্পর্ক আছে। আমার জানা মতে, আমি 2-3টে হিয়ারিং বসেছি, যেমন আমার ভাইও বসেছিলেন, আমার জানা মতে এর মধ্যে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করে না। তবে কোনো দেশ যারা জিএসপি সুবিধা পায়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা হচ্ছে তারা মোটামুটিভাবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কাজ করুক, তারা প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমি, মার্কেট ড্রিভেন ইকোনমি বজায় রাখুক, এবং রুল অফ ল সেই সব দেশগুলোতে থাকুক। এগুলি হচ্ছে তাদের বেসিক ক্রাইটেরিয়া। এই জিএসপিটা তো হ্যাজ ফ্লোন ফ্রম 1974 ট্রেড অ্যাক্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। তো ট্রেড অ্যাক্টের মধ্যে কথাগুলো বলা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের বিশেষ সুবিধা দেবে সেই সব দেশগুলোকে যেই সব দেশ এই নীতিমালাগুলো মেনে চলবে। মানে এখানে কিন্তু রাজনীতি ঢুকে যাচ্ছে। জনাব হাতেম, এক ছোট্ট প্রশ্ন আপনার কাছে। রানা প্লাজা ধ্বংস হবার পরে যে বিষয়টা যোগ হয়েছিল সেটা হচ্ছে যে বিল্ডিং করে কথা বলা হয়েছিল, এইখানে অগ্রগতির কথা হয়? আমাদের সময় খুবই কম, আপনি অল্প করে হয়েছে, বিশাল অগ্রগতি হয়েছে। হ্যাঁ অনেক। আমরা কিন্তু আইএলও কে সাথে নিয়ে অ্যালায়েন্স, ওই যে মার্কিন এবং কানাডার যে বায়ারদের যে অ্যাসোসিয়েশন অ্যালায়েন্স এবং অ্যাকর্ড ইউরোপের, তাদেরকে নিয়ে কিন্তু এই বিল্ডিং সেফটি নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছি অলরেডি। এবং বুয়েটের একটা টিম এর সাথে আছে, রাজুক আছে, শ্রম মন্ত্রণালয় আছে, আমরা বিকিমি বিজিমি আছি, অ্যাকর্ড আছে, অ্যালায়েন্স সবাই আছে, আইএলও আছে। এই জায়গায় কিন্তু আমাদের অগ্রগতি অনেক হয়েছে। ধন্যবাদ জনাব হাতেম, ধন্যবাদ জনাব কবির। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আমাদের।